চোখ মেলল হামজালা। অন্ধকার, মাথাটা ঝিম ধরে আছে, ব্যথাও করছে। শুধু মাথা নয়, পুরো শরীরেই অবসন্ন বোধ হচ্ছে। কোথায় শুয়ে আছে সে? পাশ ফিরে দেখলো কে যেন ওদিক ফিরে বসে আছে। একটা মেয়ে। মেয়েটার পাশে একটা লণ্ঠন জ্বলছে। কে মেয়েটা? কথা বলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ হলো হামজালার, কিন্তু চেষ্টা করতে আওয়াজ বের হলো মুখ থেকে। কে আপনি? ইনিফির কণ্ঠস্বর শুনে হামজালার দিকে তাকালো। তার চোখে মুখে উৎকণ্ঠা। ও, জেগেছিলেন আপনি? খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইনিফিরকে দেখে হামজালার সবকিছু মনে পড়ল। ইনিফিরের আহত হাত, সেই ভয়ঙ্কর নেকড়ের মুখ। হামজালা চিন্তিত হয়ে বলল, আপনি ঠিক আছেন? আপনার হাত? আমি ঠিক আছি, কিন্তু আপনার কি হয়েছে? হামজালা উঠে বসলো, আর তাতে মাথার ব্যথাটা হঠাৎ তীর্যকভাবে অনুভূত হলো। ইনিফিরের বাহুতে তাকালো সে। অবিশ্বাস্য হলেও সত্যি, যে কোনো ক্ষত নেই ইনিফিরের বাহুতে। আশেপাশের দৃষ্টি বোলাতে লাগলো হামজালা। কোথাও কোনো অস্তিত্ব নেই সেই হিংস্র জন্তুর। এও লক্ষ্য করলো আজ পূর্ণিমা নয়, অথচ সে এই গাছপালার ভিতর ঢোকার পর পূর্ণিমার মতো চাঁদের আলো দেখতে পেয়েছিল, যা এখন নেই। কি হচ্ছে এইসব? ইনিফিরের দিকে তাকিয়ে শুধালো। আপনি ওটাকে দেখেছেন তাই না? কিসের কথা বলছেন? হামজালার নিজেকে পাগল মনে হচ্ছে। কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখলো, যা যা ঘটলো, তারপর সবকিছু এত স্বাভাবিক কিভাবে? কেন ইনিফিরের হাতে ক্ষত নেই? প্রশ্ন শুনেই বা কেন ইনিফিরের বিস্ময়? তবে কি আগের বারের মতো এটাও স্বপ্ন ছিল? সেজন্য সবকিছু এত স্বাভাবিক। স্বপ্ন হলে কেন সে এই জায়গায় থাকবে? হামজালা ভালো করে দেখতে লাগলো ইনিফিরকে। ইনিফিরের হাতে কোনো ক্ষত নেই, আজ পূর্ণিমাও নয়। তবে কি এটা স্বপ্ন ছিল? কিন্তু আগে স্বপ্নের মতো এটাও এত জীবন্ত ছিল যে স্বপ্ন বলে মানতে আসলেই তার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সবটাই ঘটেছে, কিন্তু হঠাৎ করে সবটা আবার স্বাভাবিক হয়ে গেছে। এটা যেন খুব বড় একটা লুকোচুরি খেলা তার সাথে। হামজালার মনে আছে সে ইনিফিরকে দেখেই এখানে এসেছিল। ইনিফির কেন এসেছিল এখানে? হামজালা জিজ্ঞেস করলো। আপনি এখানে এসেছিলেন কেন? আমি তো আপনাকে এখানে আসতে দেখেই আসলাম। মানে? হ্যাঁ, হাঁটতে হাঁটতেই হঠাৎ দাঁড়িয়ে গেলেন আপনি, পিছন ফিরে তাকালেন। এরপর হঠাৎ গাছপালার দিকে তাকিয়ে আমার নাম ধরে ডাকলেন। আমি আপনার সামনেই দাঁড়িয়েছিলাম। সাড়া দেওয়া সত্ত্বেও আপনি রাজ্যই করলেন না। রাস্তা ছেড়ে গাছপালার ভিতর ঢুকে গেলেন। আপনাকে অনুসরণ করে আমিও আসতাম এখানে। এসে দেখলাম আপনি মাটিতেই পড়ে আছেন, হুঁশ নেই। কি করবো ভেবেই পাচ্ছিলাম না। আপনাকে এখানে একা ফেলে কাউকে ডাকতে যাব, সেটা করতেও মন ছাই দিচ্ছিল না। তাই আপনার জ্ঞানে ফেরার অপেক্ষা করছিলাম। সব শুনে স্তব্ধ হয়ে গেল হামজালা। ইনিফির তার পিছনেই ছিল, কিন্তু সে তো ইনিফিরকে দেখেনি। পুরো রাস্তায় তো ফাঁকা ছিল। কিসব হচ্ছে তার সাথে? সে বলল, কিন্তু আমি আপনাকে এখানে আসতে দেখে আপনাকে অনুসরণ করেই এসেছিলাম। ব্যাপারটা অদ্ভুত। হামজালার কথা শুনে বিস্ময়ে ভুরু কুচকে ফেল ইনিফির। বলল, আপনার কি প্রায়ই দৃষ্টিভ্রম হয়? না। আমার মনে হচ্ছে আপনার বড় কোনো সমস্যা রয়েছে। তাই না হলে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আপনি আমাকে কিভাবে এখানে আসতে দেখলেন? হামজালা এ ব্যাপারে ইনিফিরের সাথে আর কোনো কথা বাড়াতে চাচ্ছে না। সে উঠে দাঁড়ালো। শরীর এখন অনেকটাই স্বাভাবিক। কতক্ষণ অজ্ঞান ছিল জানে না, তবে মনে হচ্ছে না বেশিক্ষণ ছিল। সে ইনিফিরকে বলল, নিবাসে ফিরবেন না, নাকি এখানেই রাত কাটানোর ইচ্ছা? নামিরা কাপড় ভর্তি ঝুড়ি নিয়ে কক্ষের দিকে এগোচ্ছে। এগুলো কাল সকালে তাকে পরিষ্কার করতে হবে। প্রধান পরিচারিকা তাকে দিয়ে এখন অতিরিক্ত কাজ করাচ্ছে। মহিলার প্রতি রাগ বিরক্তি কেবল বাড়ছেই তার, কিন্তু খুব বেশি প্রতিবাদ জানানোর উপায় নেই। কিন্তু সে যদি চুপচাপ থাকে তাহলে একদম তাকে পেয়ে বসবে। কিভাবে প্রধান পরিচারিকাকে মোকাবিলা করা যায়, এটা ভাবতে ভাবতে হেঁটে চলছিল। সামনে চোখ পড়লে হঠাৎ আলতানকে দেখতে পেয়ে পায়ের গতি মন্থর করে ফেলল নামিরা। গোয়েন্দা আলতান এখন প্রাসাদে কেন? তার জন্য কি দাঁড়িয়ে আছে? এই মুহূর্তে আলতানের মুখোমুখি হওয়ার একদমই ইচ্ছে নেই। ক্লান্ত লাগছে, পালে উল্টো ঘুরে চলে যেত, কিন্তু এতে তো গোয়েন্দার সন্দেহ আরও জোরালো হবে। তাই না পালিয়ে এমন কিছু বলতে হবে যাতে গোয়েন্দা আলতান তাকে বিশ্বাস করতে বাধ্য হয়। নামিরা কাছাকাছি এসে গেলেই আলতান বলল। থামো, নামিরা দাঁড়িয়ে পড়ল। কিছু কথা বলা যাক। নামিরাকে মহলের বাইরে নিয়ে এলো সে।
এই খবর প্রধান পরিচারিকার কানে চলে গেল। নিশ্চয়ই তিনি আরও জড়ো হবেন নামিরার উপর। নামিরা তা বুঝতে পারছে। আলতান নামিরাকে ভালো করে লক্ষ্য করে বলল, তো তুমি রাজপ্রাসাদের একজন পরিচারিকা, নামিরা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আলতান বলল, কিন্তু তুমি তো সামিউনে কাজ করতে, তাহলে এখানে কেন আসতে হলো? ব্যাপারটা একটু আশ্চর্যজনক নয়? আজারা থেকে সাহাইরে এলে আর খুব শীঘ্রই রাজপ্রাসাদের ভেতরেও এসে গেলে। ব্যাপারটা রহস্য ছড়াচ্ছে, কি বলো? নামিরা জানতো এ লোকটা এমনই সন্দেহ করবে। এই পেশার মানুষেরা এই কাজটা অত্যন্ত ভালোই পারে। নামিরা বলল, আমার মনে হচ্ছে না এটা রহস্যজনক কিছু। সামিউনের বেতনের থেকে রাজপ্রাসাদের পরিচারিকারা বেশি অর্থ উপার্জন করে, আমিও তাই করতে চেয়েছিলাম। কিন্তু তোমার কেন এসব করতে হবে? মন্ত্রী সুলাইমানের বাড়িতে তো স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছিলে। নামিরা জানে তাকে এখন কি বলতে হবে, কি বলে আলতানের সন্দেহ এড়াতে পারবে। সে প্রস্তুতি নিয়ে বলল, এ কথা ঠিক যে আমি তার নিবাসে ভালো ছিলাম, কিন্তু এটা কি অতটাও স্বাচ্ছন্দ্যর? আমি একজন আশ্রিতা। আমি নিজের এই পরিচয়টি কখনো চাইনি। আমি এই পরিচয়টা পরিবর্তন করতে চাই। নিজের নিজস্ব একটা থাকার জায়গা চাই। আর এজন্যই আমি ভালো উপার্জন করার জন্য এখানে এসেছি, যাতে আমি একটা বাড়ি তৈরি করার মতো স্বাবলম্বী হতে পারি। কিন্তু আপনারা কেউ আমার এখানে আগমনকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না, সন্দেহ করছেন। নিজেকে আমার জায়গায় রেখে ভাবুন, কেমন লাগতো আপনার যদি অসহায় হয়ে একজনের বাড়িতে আশ্রিত থাকতেন। আলতান নামিরার চোখ বেদনাপূর্ণ লক্ষ্য করে কিছুটা খাপিয়ে গেল। তার মনে হয়েছিল রাজপ্রাসাদে আসার পিছনে নামিরার কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু উদ্দেশ্যটা নিজের একটা বাড়ি তৈরি করার জন্য স্বাবলম্বী হওয়া হতে পারে এটা কখনো চিন্তা করেনি। নামিরার কথা ও অভিব্যক্তি তাকে অন্য কিছু ভাবার সুযোগ দিল না। সে নামিরার কথাই মানল। বলল, নিজের একটা বাড়ি চাও তুমি? নামিরা মাথা নাড়ল। কৃত্রিম কষ্ট নিয়ে বলার চেষ্টা করলো, আপনাকে অন্যের বাড়িতে আশ্রিত থাকতে হচ্ছে না, তাই আপনি বুঝবেন না এটার অনুভূতি কেমন হয়। আলতানের মনে হচ্ছে সে শুধু শুধুই সন্দেহ করেছিল নামিরাকে। মেয়েটা কষ্ট পাচ্ছে। আলতান বলল, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কোন ব্যাপারে? তোমার নিজস্ব বাড়ির জন্য। কিভাবে? অর্থ দিয়ে। আপনি তো আমাকে অপমান করছেন। আমি অসহায় বলে আপনি আমাকে অর্থ ভিক্ষা দিতে চাচ্ছেন? নামিরা পরিকল্পনা করে প্রসঙ্গ অন্যদিকে নেওয়ার জন্য এমন কথা বলল, ভিক্ষে কেন হবে? আমি এমন কিছুই বলেছেন। আমি অসহায় হলেও আমার আত্মসম্মান রয়েছে। আমি কেন আপনার থেকে অর্থ নিব? দয়া করে পুনরায় এমন কিছু না বলার অনুরোধ। আলতান অবাক হচ্ছে। মেয়েটা তার সহজ কথাটাকে কত জটিল করে ফেল। সে আর কথা বাড়ানোর মানসিকতা পাচ্ছে না, তাই চলে গেল নামিরার কাছ থেকে। নামিরা আনন্দিত বোধ করছে। এত সহজে কাজটা হয়ে যাবে বুঝতে পারেনি। মানুষকে তাহলে এভাবে অল্পতে মানিয়ে ফেলা যায়। নামিরার হঠাৎ মনে হলো সে খুব প্রতিভাধর। তার ওষ্ঠকোণে একটা গর্বিত হাসি নিজের আধিপত্য গড়েই রাখলো। মহলের দিকে ফিরল সে, আর ফেরা মাত্রই সে এমনভাবে চমকালো যে হাত থেকে কাপড়ের ঝুড়িটা পড়ে গেল। কিন্তু ওটা মাটিতে পড়ার আগে সম্মুখের ব্যক্তিটা ঝুড়িটার হাতল ধরে ফেল। রাজকুমার তখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। ভাবলো নামিরা। ওমর ঝুড়িটা নামিরার দিকে বাড়িয়ে দিল। নামিরা ঝুড়িটা নিয়ে বলল, ধন্যবাদ। হাসছো কেন? ওমর প্রশ্ন করলো। এমনই গম্ভীর মুখে প্রশ্নখানা করলো যে নামিরা হঠাৎ দ্বিধান্বিত হয়ে বলল, প্রাসাদের ভিতর হাসা বারণ? হ্যাঁ, এই মুহূর্ত থেকে তোমার হাসিতে নিষেধাজ্ঞা জারি করলাম। আর কখনো যেন তোমায় আমার সামনে হাসতে না দেখি। কিন্তু আমি তো আপনার সামনে হাসিনি। আপনিই বরং। প্রাসাদ থেকে যত দ্রুত পারো চলে যাও। যারা রাজ পরিবারের সদস্যদের সাথে তর্ক করার মনোভাব রাখে তারা আদর্শ পরিচারিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওমর একটা পোশাক রাখলো ঝুড়ির ভিতর। অতঃপর চলে গেল। নামিরা ওমরের রেখে যাওয়া পোশাকটার দিকে তাকিয়ে দেখতে পেল ওটাতে রক্তের শুকিয়ে যাওয়া দাগ। এটা কি মানুষের রক্ত নাকি অন্য কোনো প্রাণীর? হরিণগুলোকে খাবার দিয়ে ঘরে ফিরছে লোকটা। ইদানিং দিনকাল একদমই ভালো যাচ্ছে না তার। একটা মাত্র সন্তান চরম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভেবেছিল
মারা যাবে। ওই চিকিৎসক মেয়েটা না এলে হয়তো তেমনই কিছু ঘটতো। যদি ছেলেটা মারা যায় তাহলে তার স্ত্রী কিছুতেই সেই শোক কাটিয়ে উঠতে পারবে না। ছেলের ঘর থেকে একটা শব্দ এলো। দাঁড়িয়ে পড়লো লোকটা। রান্নাঘরের দিকে যাচ্ছিল সে, কিন্তু গতিপথ পরিবর্তন করে ছেলেটার কক্ষের দিকে এগোলো। দরজাটা ভেজানো, ভিতর থেকে কেমন অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। দরজা গায়ে ঠেলা দিল সে। ভিতরকার দৃশ্যটার জন্য একদম প্রস্তুত ছিল না। ঘরের মেঝেতে রক্তের স্রোত, পড়ে আছে একটা বিক্ষত মনুষ্য শরীর, যেটার মুখ, পেট ও হাতের অনেকখানি মাংস নেই। পোশাকের ছিন্ন অংশ পড়ে আছে মেঝের উপর। মানুষের হাতে আবারও কামড় বসালো ঘরের ভিতর উপস্থিত অন্য প্রাণীটা। ওটার মুখ রক্তে মাখামাখি, কেমন ভুক্ষুক্ষর ন্যায় রক্তাক্ত কাঁচা মাংস খাচ্ছে ওটা। বমি এসে গেল লোকটার। মুখ চেপে ধরল। সে চিনতে পেরেছে মেঝেতে পড়ে থাকা বিক্ষত শরীরের নিষ্প্রাণ মানুষটাকে। এটা তার স্ত্রী। চোখ ভরে জল আসে লোকটার। সে নেকড়ের মতো দেখতে অদ্ভুত প্রাণীটার দিকে তাকালো। চেনার উপায় নেই, তবুও যেন সে বুঝতে পারছে এই প্রাণীটা আসলে কি বা কে। এটা অবিশ্বাস্য। সে বিছানার দিকে তাকালো। ওখানে কেউ নেই, শূন্য। কিন্তু ওখানে অবশ্যই তার ছেলে শুয়ে থাকার কথা ছিল। লোকটা ভয়ত চোখে আবার তাকালো প্রাণীটার দিকে। ডেকে উঠল কাশিম। পশুরূপের মানুষটা তাকালো লোকটার দিকে। এতক্ষণ সে এখানে উপস্থিত থাকলো, ওটা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু হঠাৎ এটা তার দিকে কেমন আক্রোশপূর্ণ চোখে তাকালো। মুখে কেমন শব্দ করে ওটা তেড়ে এসে কামড় বসালো তার পায়ে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করলো লোকটা। প্রাণীটা আরও আক্রমণ করার আগে সে কোনো রকমে পালিয়ে গেল। ঘটে যাওয়া ঘটনাটা কিছুতেই মানতে পারছে না লোকটা। কি ঘটেছে তার ছেলের সাথে? কেন ওরকম হয়ে গেছে? আদৌ কি ওটা তার ছেলে, নাকি সে অযথাই ওই অসম্ভব জিনিসটা ভাবছে? স্ত্রীর অমন মর্মান্তিক পরিণতি স্মরণে এলে কানে ভেঙে পড়ে লোকটা। এ কেমন অভিশাপ নামলো তার জীবনে? কেন নামলো? প্রাসাদ থেকে 15 মিনিট পথ পাড়ি দিয়ে আসলে একটা ছোট জলাশয় রয়েছে, নাম কিউম। স্বচ্ছ পানির জলাশয়, রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। জলাশয়টা সবার জন্য উন্মুক্ত নয়, কেবল রাজ পরিবার ও কিছু অনুমোদিত ব্যক্তির অনুমতি রয়েছে এখানে আসার। এখানে রয়েছে মাছ ধরার সুবিধার্থে একটা কাঠের পাটাতন। এখানে বড়শি ফেলে মাছ ধরতে বড় শান্তি। সময় বিকেলের মধ্যম ভাগ। রোদের তেজ এমনিতেই নেই। চারপাশে বৃক্ষের বেষ্টনীর ফলে রোদ প্রবেশও করতে পারছে না। ডালপালার ফাঁক ফোকর দিয়ে একটু আধটু ঢুকে পড়েছে কোনো রকম। হামজালা ও ওমর পাশাপাশি বসে বড়শি ফেলে রেখেছে পানিতে। মাঝে মাঝে তারা এখানে আসে সময় কাটানোর উদ্দেশ্যে। যে মাছগুলোকে বড়শিতে ধরা পড়ে সেগুলো কিছু সময়ের জন্য পানিতে ভর্তি পাত্রে আটকে রেখে অতঃপর আবার পানিতে ছেড়ে দেওয়া হয়। হামজালার আজকে এখানে আসার পরিকল্পনা ছিল না, এসেছে কেবল ওমরকে কিছু কথা বলতে। মনে হচ্ছে ব্যাপারগুলো শুধু নিজের মাঝে রাখা ঠিক হবে না, কিন্তু কিভাবে জানাবে ওমরকে সেটা ভেবে উঠতে গিয়ে অনেক সময় চলে গেল। অতঃপর এক সময় সে বলল, ইদানিং আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে ওমর। ওমরের দৃষ্টি পানির উপর ছিল। ভাই দিকে তাকালো এবার কিছুটা কৌতূহল নিয়ে। হামজালা বলল, জানি শুনতে আজব লাগবে, অবিশ্বাস্য মনে হবে, তবুও তোমাকে এটা বলতে চাই। হ্যাঁ বলো, এত জড়তা বোধ করছো কেন? আমি স্বপ্নে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পাই। মেয়েটার মুখ নেকড়ের মতো, কিন্তু ওটা 4 পায়ে ভর করে চলে না। ওটাকে দেখলে মনে হয় 2টো হাত 2টো পা রয়েছে। ওটাকে সম্পূর্ণ পশু মনে হয় না। যখন ওটাকে দেখি তখন এমন বোধ হয় ওটা হয়তো অর্ধমানব ও অর্ধ নেকড়ে। তবে এটাও বিস্ময়ের নয়। সবচেয়ে বড় বিস্ময় এটা যে আমি ওটাকে স্বপ্নে দেখি নাকি বাস্তবে দেখি সেটাই বুঝতে পারি না। ওমরের পুরো কুঁচকে গিয়েছে। হামজালার কথা শুনে সে বলল, তোমার কথা বুঝতে পারছি না হামজালা। আমি নিজেও বুঝতে পারছি না। আমি যখন ওই প্রাণীটাকে দেখি মনে হয় আমি বাস্তবে দেখছি, কিন্তু পরবর্তীতে দেখতে পাই কিছুই ঘটেনি। আর ওই স্বপ্ন দেখে জেগে ওঠার পর নিজেকে অবশ ও অসুস্থ মনে হয়। একবার এটা ঘটেছিল যখন আমি নিজের নিবাসে ছিলাম। তখন দেখেছিলাম ওই প্রাণীটা আমার বুকে কামড় বসিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, জেগে উঠে আমি অনুভব করলাম আমার বুক ব্যথা করছে। দ্বিতীয়বার এটা ঘটলো যখন আমি চিকিৎসক ইনিভিরকে তার নিবাসে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। সেদিন দেখতে পেয়েছিলাম ওটা ইনিভিরের হাতে কামড় দিয়েছে, কিন্তু আসলে এসব কিছুই ঘটেনি। জেগে ওঠার পর জানলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি আসলে তোমাকে ব্যাখ্যা করতে পারছি না। ওটাকে যখন দেখি তখন কতটা জীবন্ত মনে হয় সবকিছু। আমি জানি না এসব কেন হচ্ছে।
ওমর হামজালার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনল। হামজালাকে দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা নিয়ে সে ভিতরে ভিতরে কতটা চিন্তিত হয়েছে, কিন্তু এসবের তো কোনো ভিত্তি নেই। ওমর বলল, হয়তো তুমি কোনো কিছু নিয়ে মানসিকভাবে খুব উদ্বিগ্ন, তাই এমন স্বপ্ন দেখেছো। এটা নিছক স্বপ্ন ছাড়া আর কি হতে পারে? কিন্তু আমি এটাকে নিছক স্বপ্ন বলে মানতে পারছি না। তুমি এটার সম্মুখীন হওনি তাই বুঝতে পারছো না। এটা আর 10টা স্বপ্নের মতো স্বাভাবিক কোনো ব্যাপার নয়। তবে এটা কি হতে পারে? জানি না, তবে আর যাই হোক স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। তুমি অযথাই চিন্তা করছো। তুমি বলছো নেকড়ের মতো একটা প্রাণী দেখেছো তুমি, যেটাকে দেখে তোমার অর্ধ মানব ও অর্ধ নেকড়ের মতো মনে হয়েছে। এটার কি কোনো ভিত্তি আছে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওটা কেবলই স্বপ্ন। তবুও যদি তোমার মনে এটা নিয়ে সংশয় থাকে, তবে চাচা উসামার সঙ্গে আলাপ করতে পারো। হামজালা জানতো তার অবস্থাটা কেউ বুঝতে পারবে না, তার কথা গুরুত্ব পাওয়ার মতো নয়। মনে হচ্ছে চাচা ওসামাকে ব্যাপারটা জানতে হবে। হামজালা প্রসঙ্গ পাল্টে বলল, মাছের জাহাজগুলো পরশু এসে পৌঁছবে। আমি ভাবছি জাহাজগুলো আমি পর্যবেক্ষণ করতে যাব। তুমি প্রজাদের শস্য বিতরণের দিকটা দেখো। না, আমি যাব মাছের জাহাজ পর্যবেক্ষণ করতে। জাহাজ ঘাট দূরের পথ, তাই ওটা বিপজ্জনকও বটে। পথে হামলা হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আমি চাই না তুমি আক্রমণের শিকার হও। আক্রমণের ব্যাপারে যেহেতু আমার অভিজ্ঞতা বেশি, তাই আমিই যাব। কিন্তু আমিও চাই না তুমি বিপদে পড়ো। চিন্তা করো না, হামলা হলেও একটা আঘাতও নিজের শরীরে আসতে দেব না। আমি ওমর, তুমি জানো আমি কেমন। বেশ, যখন তুমি যেতে চাইছো তখন যাবে। প্রয়োজনীয় সৈন্য নিয়ে যেও। ওমর মাথা নাড়ল। হামজালা পানি থেকে তুলে নিল বড়শি। কোনো মাছ আটকায়নি, সে এখন চলে যাবে। বড়শিটা পাতাতনে গুছিয়ে রেখে বলল, আমি যাচ্ছি। রাতে প্রাসাদে খাবার বৈঠকে দেখা হবে। ওমর মাথা দোলালো। রাস্তার পাশে লাল, নীল ও সাদা রঙের অনেক ফুল। নামিরা ও একজন পরিচারিকা সেখানে বসে ফুলগুলোকেই দেখছে। জায়গাটায় অনেক ফড়িং উড়ে বেড়াচ্ছে। নামিরা একটা ফড়িং ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে ধরতে গিয়ে। কিছুক্ষণ পর পর দূরে বসে থাকা দুই রাজকুমারকেও দেখছে। তারা মাছ ধরছে একারাই একারাই। যখন মাছ ধরবে, যখন কারোর সাহায্য প্রয়োজন নেই। তবে তাদের দুজন পরিচারিকাকে শুধু শুধু কেন নিয়ে এসেছে বুঝতে পারছে না। নিয়ে এসে তাদের থেকে 100 হাত দূরে থাকার নির্দেশ দিয়েছে। কত অদ্ভুত। নামির আবার তাকালো পাটাতনের দিকে। দেখতে পেল প্রথম রাজকুমার উঠে দাঁড়িয়েছে এবং তাদের দিকেই আসবে বোধহয়। সে কি প্রাসাদে ফিরবে? দ্বিতীয় রাজকুমার ফিরবে না। দেখতে দেখতে হামজালা তাদের কাছাকাছি চলে এলো। তাদের অতিক্রম করে যেতে যেতে বলল, চলে এসো। নামিরা ও অন্য পরিচারিকা হামজালার আদেশ পেয়ে হামজালার পিছন পিছন রওনা হলো। তা লক্ষ্য করে থেমে গেল হামজালা। নামিরার দিকে তাকিয়ে বলল, তোমাকে আসতে বলিনি, তুমি এখানেই থাকো। হামজালা নামিরাকে রেখে অন্য পরিচারিকাকে নিয়ে চলে গেল। নামিরা বুঝতে পারছে না তাকে কেন নিয়ে গেল না। তাকে তো প্রয়োজনে এখানে। জায়গাটা সুন্দর, কিন্তু একা একা ভালো লাগছে না। এতক্ষণ সাথে মেয়েটা ছিল, কিন্তু এখন একদম একা। কিছুক্ষণ একা দাঁড়িয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেল সে। ওমরের দিকে তাকালো অসন্তোষ চোখে। একবার ডাকছেও না কোনো প্রয়োজনে, এমন ভাব করছে যেন সে অপরিচিত কোনো পরিচারিকা। নামিরা নিজ থেকেই ওমরের কাছে গেল। মানুষটি কি রেগে যাবে সে এখানে এসেছে বলে? রাগান্বিত হলে হোক। নামিরা গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ওমরের কাছে। জিজ্ঞেস করলো, কতগুলো মাছ ধরেছেন? নামিরার কণ্ঠ শুনে তার দিকে তাকালো ওমর। বলল, এখানে এসেছো কেন? হামজালা না তোমাকে 100 হাত দূরে থাকতে বলেছে? নামিরা বোঝার চেষ্টা করলো ওমর কথাগুলো রেগে বলছে কিনা। কোনো রাগ কিংবা অন্য কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, যেন নির্বিকার। নামিরা বলল, উনি তো চলে গেছেন, সুতরাং এই হুকুমেরও মেয়াদ শেষ হয়ে গেছে। ওমর প্রতিউত্তর দিল না। বড়শিতে মাছ বিঁধেছে, টের পেয়েছে, বড়শিটাকে তুলে ফেলো। একটা সোনালি আঁশের মাছ উঠেছে। ওমর সেটাকে বড়শি থেকে ছাড়িয়ে পানি ভর্তি পাত্রে রাখলো। নামির একটা কথা মনে পড়লো হঠাৎ। কালো প্রেক্ষাপট না করে বলেও ফেললো, শুনলাম আপনি নাকি হাঙর হ্রদে হাঙর শিকার করতে যান, কথাটা সত্য? ওমর তাকালো নামিরার দিকে। আগের মতোই নির্বিকার তার চক্ষু জোড়া। বলল, কার কাছে শুনেছো? কথাটা জানিয়েছিল মারোয়া, কিন্তু নামিরা দ্বিতীয় রাজকুমারের কাছে মারোয়ার কথা বলতে চায় না, তাই বলো। ভাই আলী বলেছে। ওমর দৃষ্টি সরিয়ে নিয়ে ক্ষণকাল কি যেন ভাবলো। অতঃপর আশঙ্কিক আবার নামিরার দিকে তাকিয়ে মাছের পাত্রটা দেখিয়ে বলল, এইগুলোকে জলাশয়ে ফেলো।
ফেলে দেবো মানে? ফেলে দিলে কষ্ট করে ধরলেন কেন? অতিরিক্ত প্রশ্ন করা কি তোমার অভ্যেস? নামিরা নাবোধক মাথা নাড়ল, অতঃপর পাত্রের সব মাছ পানি সহ ছেড়ে দিল জলাশয়ে। ওমর পানির পাত্র বসিয়ে সব গুছিয়ে দিল নামিরার কাছে, তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলো হাঙর হৃদে যাই। নামিরা হতবিহ্বল হয়ে তাকালো ওমরের দিকে, বলল, কেন? হাঙ্গরদ্বীপ আয়তনে অনেক বড়। হাঙ্গরদের বাস এখানে বড় হওয়ারই কথা। পারে একটা ফিশিং ট্রলার রাখা আছে। ওমরের সঙ্গে সঙ্গে নামিরাও উঠল ট্রলারে। হাঙ্গরদ্বীপটা দেখার ইচ্ছে ছিল, অবশেষে পূরণ হলো ইচ্ছেটা। ট্রলারটা এখন পানির উপর চলছে। নামিরা ঘুরে ঘুরে কেবল পানির দিকে তাকাচ্ছে, একটা হাঙ্গর দেখতে পাওয়ার আশায়। খুব দূরে হঠাৎ একটা হাঙ্গরের পিঠের অংশ চোখে পড়ল। উচ্ছ্বাসে ভরে উঠল নামিরার দুই চোখ। ওমর নামিরাকে দেখে অবাক হচ্ছে। কেউ হাঙ্গরের মতো হিংস্র জলচর প্রাণী দেখে উচ্ছ্বাসিত হতে পারে তার জানা ছিল না। নামিরা দাঁড়িয়ে আছে ট্রলারের প্রায় কিনারা ঘেঁষে। একটা ঠেলা দিলেই পানিতে পড়ে যাবে, আর তারপর হাঙ্গরের দল ওর সন্ধান পেতে খুব বেশি সময় নেবে না বলে ওমরের বিশ্বাস। সে হঠাৎ এগিয়ে গেল নামিরার দিকে। নামিরা ওমরের উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালো, আর তাকানো মাত্রই ওমর ঠেলা মারল নামিরাকে। নামিরা অপ্রস্তুত ছিল বলে ওমরের ধাক্কাটা সামলাতে পারল না, পড়ে যাচ্ছিল। কিন্তু ওমর তাৎক্ষণিক আবার ধরে ফেলল নামিরাকে। নামিরা দু চোখে আতঙ্ক, খুব যে ভয় পেয়েছে চেহারাতেই তার প্রমাণ। ওমর বলল, তোমাকে সাহসী ভাবতাম, কিন্তু তুমি অতটাও সাহসী নও, ভীতু। আর ভীতু মানুষের মাংস হাঙ্গরদের প্রিয় খাবার। নামিরা ওমরের কথা শুনে আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, বলল, আপনি কি আমাকে ফেলে দেবেন? যেখানে আমি তোমাকে মারিনি সেখানে হাঙ্গরদের খাবার হতে দেব তোমায় কিভাবে এটা ভাবছো? ওমর টেনে তুলল নামিরাকে। আসলে খুব ভয় পেয়েছিল নামিরা। যদি সে সত্যি পড়ে যেত তবে কি হতো? ওমরের দিকে তাকালো রেগেই, কিন্তু ওমর তার রাগান্বিত দৃষ্টিকে পাত্তা দিল না যেন। অন্যদিকে চোখ সরিয়ে ফেল। নামিরা বলল, আমাকে ভীতু ভাববেন না। যতটুকু সাহসী হওয়া প্রয়োজন আমি ঠিক ততটুকুই সাহসী। যেখানে পড়ে গেলে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে পড়ার মতো অবস্থা হলে আতঙ্কগ্রস্ত হওয়া স্বাভাবিক। ওমর বিরক্ত হয়ে ফিরে তাকালো নামিরার দিকে, বলল, তোমার থেকে জ্ঞান চেয়েছি? একজন পরিচারিকার জ্ঞান নিশ্চয়ই রাজকুমারের চেয়ে বেশি নয়। হয়তো নয়। তারপর আবার চোখ তুলে তাকিয়ে কৌতূহল কণ্ঠে বলল, আপনি কি হাঙর শিকার করবেন আজ? তোমার কি মনে হয় যেন তেন ভাবে এখানে এসে পড়লে হাঙ্গর শিকার করা যায়? আমার কিছু জানা নেই হাঙর শিকার সম্পর্কে। ভালো, জানার চেষ্টাও করো না তাহলে। নামিরা আরো কিছু বলতে উদ্যত হতেই তাকে থেমে যেতে হলো। চোখ পড়ল ওমরের পিছন দিক থেকে ছুটে আসা এক ছুটন্ত তীরের দিকে, যেটা এসে আঘাত করবে ঠিক ওমরের ঘাড়ের পিছন বরাবর। নামিরার চোখে আবার আতঙ্কের ছাপ পড়ল। এক মুহূর্ত দেরি না করে ওমরকে হাত ধরে টেনে সরিয়ে আনলো জায়গাটা থেকে, আর তাতে তীরটা লক্ষ্যচ্যুত হতে ট্রলারের একটা অংশে এসে আটকে গেল। রক্ষা করলে কেন? নামিরা অবাক হচ্ছে। সে কি অন্যায় করেছে এটা করে? বলো। না হলে আপনি আহত হতেন। আমাকে নিয়ে ভাবতে বলিনি তোমায়। ঠিক করলে না। যার তার কাছে ঋণী হতে পছন্দ করি না আমি। নামিরা বিস্ময় নিয়ে দেখছে ওমরকে, ভাবছে কত অদ্ভুত লোক। কোথায় উপকার স্বীকার করবে তা নয়, উল্টো রাগ দেখাচ্ছে। নামিরাও সুযোগটা ছাড়ল না, কিছুটা ব্যঙ্গ করার মতো করেই বলল, তৃতীয় রাজকুমার বুঝি উপকারের প্রতিদান দিতে ভয় পায়? প্রতিদান দেওয়ার সময় এলে তখনই না হয় দেখা যাবে। কোত্থেকে আরো দুটো তীর ছুটে এসে পড়ল ট্রলারে, কিন্তু কাউকে আঘাত করতে সক্ষম হলো না। এরপর একাধারে কেবল তীর ছুটে আসতে শুরু করলো। ওমর এমন পরিস্থিতি দেখে পড়ল, তার বসে পড়ো। দুজনেই বসে পড়লো, আর তাতে আড়াল হয়ে গেল তীর নিক্ষেপ করা ব্যক্তির চোখ থেকে। তবুও তীর বর্ষণ থামলো না। ওমর বলল, ভেতরের দিকে এগো, বেশিক্ষণ এখানে থাকলে মারা পড়বো। নামিরা হামাগুড়ি দিয়ে ট্রলারের অন্দরে গিয়ে এগোতে লাগলো। অন্দরে এসে হাঁপ ছেড়ে বাঁচলো তারা। এখান থেকে দেখতে লাগলো ছুটে আসে একের পর এক তীর। নামিরা হাঁপাচ্ছে। এমন কিছুর অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। রাজকুমারকে এসবের মধ্য দিয়ে যেতে হয়। আচমকিক এক সময় তীর বর্ষণ বন্ধ হয়ে গেল। ওমর কিছু সময় দাঁড়িয়ে থেকে অনুধাবন করার চেষ্টা করলো ব্যাপারটা। অতঃপর বাইরের দিকে পা বাড়ালেই নামিরা বলে উঠল, যাবেন না রাজকুমার, হয়তো আপনি বের হলেই তারা আবার আক্রমণ করবে। আমাকে মারা কিংবা আঘাত করা অতটাও সহজ নয়। ট্রলারে প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র রয়েছে। ওমর সাথে একটা ধনুক নিয়ে বের হয়ে এলো বাইরে, কিন্তু আশ্চর্যজনকভাবে আর কোনো তীরের দেখা পাওয়া গেল না। চারিদিকটা পর্যবেক্ষণ করতে লাগলো সে। তীর ছোড়া হয়েছে স্থল থেকে, কোন জায়গা থেকে ছোড়া হয়েছে সেটাও বুঝতে পারল
কিন্তু প্রচুর গাছপালা থাকায় লুকিয়ে থাকা লোকগুলোকে দেখতে পাচ্ছে না। ওমর একটা স্থানকে লক্ষ্য করে নিশানা প্রস্তুত করলো, পরপর ছুড়ে দিল কয়েকটা তীর। ওই জায়গায় ডালপালা হঠাৎ নড়ল বলে মনে হলো, তবে অনেকটা দূরত্বে থাকায় ভালো করে কিছু দেখা গেল না। তার মানে ওখানে আসলে আক্রমণ করার লোক ছিল। ওমরের কেন যেন মনে হলো ওই আক্রমণের উদ্দেশ্য তাকে হত্যার জন্য নয়, বরং ভয় দেখানোর জন্য। হঠাৎ হাসি পেল তার। এই জায়গায় এমনভাবে তাকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা কে করলো? আর কোনো তীর ছুটে আসছে না দেখে নামিরাও বেরিয়ে এলো। টলারের অবস্থা ভয়ঙ্কর, অজস্র তীর এখানে সেখানে বিঁধে আছে। দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র। সে ওমরের কাছে এসে দাঁড়ালো, বলল, কে আপনাকে মারতে চায়? অতিরিক্ত কৌতূহল মানুষকে মৃত্যুর সন্নিকটে নিয়ে যায়। নামিরা পদে পদে কেবল বিস্মিত হয়ে চলেছে। এই রাজকুমার কেমন ধাতু দিয়ে করা বুঝতে পারছি না। সে কেবল সামান্য একটা প্রশ্ন করলো, অথচ রাজকুমার সেটাকে অতিরিক্ত কৌতূহল বানিয়ে দিল। স্বাভাবিক একটা বিষয়কে এমন করে দেখে কেন? রাজকুমার বলে কি সাধারণ মানুষকে মূল্যায়নই করছে না? নামিরাও গম্ভীর কণ্ঠে বলল, ঘটনাটা আমার সম্মুখে ঘটেছে বিধায় জিজ্ঞেস করছি, নয়তো রাজকুমার বা রাজ পরিবারের কারো কোনো বিষয়ে অহেতুক প্রশ্ন করার ইচ্ছা আমার নেই। আশা করছি আমার মন্তব্যকে রাজকুমার অন্যায়ভাবে দেখবেন না। ওমর নামিরার কথার প্রত্যুত্তরে কোনো কথাই বলল না। ট্রলারটা নিয়ে পাড়ের দিকে চলো। যা ঘটেছে তারপর এখানে থাকার মতো পরিস্থিতি নেই। ট্রলার থেকে নেমে ওমর প্রথমেই নামিরাকে সাবধান করলো, যা হয়েছে তা কাউকে বলার দুঃসাহস করবে না, নয়তো। ওমর বাক্য শেষ না করে থেমে গেল, অতঃপর বলল, আন্দাজ করে নাও। প্রাসাদে ফিরল তারা দুজন একই সঙ্গে। নামিরার আসার খবর প্রধান পরিচারিকার কাছে গেলেই তিনি ডেকে পাঠালেন নামিরাকে। নামিরার বুঝতে বাকি নেই খারাপ কিছুর সম্মুখীন হতে হবে তাকে। দীর্ঘশ্বাস ফেলে বাসিমার কক্ষের দিকে এগোতে লাগলো সে। দরজার বাইরে থেকে ভিতরের প্রবেশের অনুমতি চাইল, সম্মতি দিলেন বাসিমা। নামিরা ভিতরে ঢুকে দেখলো একজন পরিচারিকা বাসিমার চুল বেঁধে দিচ্ছে। আয়নার দিকে মুখ করে বসে আছেন বাসিমা। নামিরা প্রবেশ করার পর মাথা ঘুরিয়ে তাকালেন নামিরার দিকে, বলেন, আমি দেখলে কতটা বিরক্ত রাগান্বিত হই তা ব্যাখ্যা করার মতো নয়। বাসিমার বলার ধরনটা অদ্ভুত, ঠোঁটে হাসি ও কণ্ঠে আক্রমণাত্মক ভাব। নামিরা কোনো প্রত্যুত্তর দিল না। বাসিমা বলেন, শুনলাম রাজকুমারদের সাথে কিউম জলাশয় গিয়েছিলে, কথাটা সত্য? প্রথম রাজকুমার আমাদের নিয়ে গিয়েছিলেন। আইদা তো প্রথম রাজকুমারের সাথে ফিরে এসেছিল, তুমি কেন আসনি? প্রথম রাজকুমারই বলেছিলেন ওখানে থাকতে। তাই? হ্যাঁ। রাজকুমারদের সাথে তোমার চলাচল একদমই পছন্দ করি না, তাই রাজকুমারদের এড়িয়ে চলো, ওটাই তোমার জন্য ভালো। প্রাসাদে সুস্থ স্বাভাবিক থাকতে হলে আমার কথা মানতে হবে, নয়তো তোমার মতো আগাছা নিশ্চিহ্ন করে ফেলবো। আরও কিছু বলবেন? নতুন ফুলের চারা আনা হয়েছে, ওগুলোকে রাত নামার আগেই রোপণ করো। আচ্ছা, তাই। কথা শেষ হয়নি। একাই সব চারা রোপণ করবে, কারো সাহায্য নেবে না। কেউ যদি সাহায্য করতেও চায় তবুও না। হবে। নামিরা বের হয়ে এলো। মহলের করিডোর ধরে এগোতে এগোতে রাগে অকমসাৎ একটা কিল বসিয়ে দিল দেওয়ালের গায়ে। এমনভাবে অত্যাচার করছে তার উপর, আর তাকে সবটা মুখ বুঝে মানতেও হচ্ছে। আর সহ্য করতে পারছে না এসব। কিভাবে পাবে সেই দুর্লভ ফুলের দেখা? আদৌ কি পাবে, নাকি অযথাই সে রাজপ্রাসাদের ভিতরে বসে এসব সহ্য করছে? মাকে কি সে জেরসা থেকে আনতে পারবে? কখনো তার এই বিষয়গুলো নিয়ে সংশয় হয়নি, তবে ইদানিং তার ভয় হয় হয়তো ওই ফুলের দেখা পাবে না, আর তার মাকে সুস্থও করতে পারবে না। চোখ ভিজে ওঠে নামিরার। খুব ইচ্ছে করছে মাকে দেখতে, বুকের ভিতরটা জ্বালা করছে। সেই ক্ষীণ কণ্ঠে ব্যথা নিয়ে হঠাৎ ডেকে উঠে, আমি জান। সামিউনে এক টেবিলকে ঘিরে মুখোমুখি বসে আছে ওসামা ও আলতান। তাদের আদেশকৃত হাসাবি থালা দুটো সবে এসে পৌঁছেছে। কর্মচারী মেয়েটা খাবারের থালা টেবিলে নামিয়ে রেখে চলে যাওয়ার পর ওসামা বললেন, গত রাতে হামজালা এসেছিল আমার কাছে। বিশেষ কোনো কারণ ছিল? ছিল বই কি, ও একটা অদ্ভুত ব্যাপার জানালো আমাকে। কি ব্যাপার? ওসামা আলতানকে সব বললেন, যা যা হামজালা তাকে বলেছিল। স্বপ্নে দেখা সেই অদ্ভুত প্রাণী কথা, ওটা স্বপ্ন নাকি বাস্তব এই নিয়ে হামজালার সংশয়। যাবতীয় সব কিছু বলেন। সব শুনে আলতান ভাবনায় নিমগ্ন হয়ে পড়ল। ওসামা বলেন, আমার যা ধারণা তা হলো হামজালা কালো জাদুর শিকার। কি বলছেন আব্বুজান? হ্যাঁ, এটাই হবে সম্ভবত, কিন্তু আমি এটা হামজালাকে জানাইনি, জানাতে চাইও না। আমাদের খুঁজে বের করতে হবে কে করছে ওর সাথে এমন, আর কেনই বা করছে। আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছেন?
উসামার কথা শেষ হওয়ার পরপরই সহসা এক মেয়ে কণ্ঠে বলে উঠলেন কথাটা। উসামা ও আলতান দুজনে কণ্ঠ অনুসরণ করে তাকালো। দেখতে পেল মুখে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসক ইনিভির। আলতান বলল, আপনাকে নিয়ে কিছুই বলা হচ্ছে না। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলার সময় আমাদের হাতে নেই। তার মানেই গোয়েন্দা আলতান আমাকে অপ্রয়োজনীয় বলে আখ্যাত করছেন। বেশ ভালো লাগলো ব্যাপারটা। ইনিভির উসামার দিকে তাকালো এবার। বলল, সেনাপতি উসামা, যদি অনুমতি দেন তবে কি আমি আপনাদের সাথে বসতে পারি? কেন নয়, ইউনাম থেকে আসা রাজ চিকিৎসক আমাদের সাথে বসতে চাচ্ছে, এটা অবশ্যই ভালো ব্যাপার। বসো। বীর বসে ধন্যবাদ জানালো। এক কর্মচারীকে ডেকে সেও এক থালা হাসাপি চাইলো। কর্মচারী মেয়েটা একটু অপেক্ষা করুন বলে চলে গেল খাবার আনতে। আলতান ইনিভির দিকে তাকিয়ে আছে, বিরক্ত সে। হঠাৎ করে ইনিভির তাদের মাঝে ঢুকে পড়ার ব্যাপারটা তার পছন্দ হয়নি। এছাড়াও সে একটা বিষয় খেয়াল করেছে, ইনিভির সে যদি কখনো নিকটবর্তী হয় তবে একদমই ভালো লাগে না তার, অস্বস্তি হয়। কি একটা ব্যাপার যেন তাকে খুব বিরক্ত করে, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। দরজা দিয়ে হঠাৎ একজন রাজপ্রহরীকে ঢুকতে দেখতে পেলেন ওসামা। পরি ঠিক তাদের টেবিলের নিকট এসে থামলো। সবে খাওয়া শুরু করেছিল তারা। প্রহরী জানালো, দ্বিতীয় রাজকুমার কিছুক্ষণের মধ্যেই আমদানিকৃত মাছের জাহাজ পর্যবেক্ষণের উদ্দেশ্য বেরিয়ে পড়বেন, তাই তিনি আপনাকে বিশেষভাবে প্রস্তাবে উপস্থিত হতে বলেছেন। ওসামার মনে পড়ল ওমরের সাথে সেসব সৈন্য পাঠানো হবে, তা তাকে বাছাই করতে হবে, যেটা তার গত রাতেই করার কথা ছিল। একদম ভুলে গিয়েছিলেন। ওসামা খাওয়া শেষ করলেন না, পানি খেয়ে উঠে দাঁড়ালেন। ইনিভিকে বলেন, আলতানের সাথে খাবার উপভোগ করো। আশা করছি ভবিষ্যতে আবারও আমাদের একসঙ্গে বসে খাওয়ার সুযোগ হবে। ওসামা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। ইনিভির এতক্ষণ ওসামার উপস্থিতিতে যা বলতে পারেনি, এবার তা বলো আলতানের উদ্দেশ্যে। গোয়েন্দা আলতান মনে হচ্ছে আমাকে পছন্দ করেন না, তবে একটা কথা জানিয়ে রাখছি, যারা আমায় অপছন্দ করে আমি তাদেরই বেশি পছন্দ করি। ভুল ভাবছেন, আমি কেন আপনাকে অপছন্দ করতে যাব? ইনিভির শুধু হাসলো, কিছু বলল না। আর এ নিয়ে নতুন প্রসঙ্গে গেল। পদ্ম সরোবরের মামলাটা কতটুকু সুরাহা করতে পারলেন? কিছুই সুরাহা করতে পারিনি। অদ্ভুত, গোয়েন্দা হিসেবে যার এত নাম ডাক রাজ্য জুড়ে, সে এখনো কিছুই করতে পারলো না। লোকের কাছে বোকা সাজছেন নাকি নিজের কাছে? ইনিভির চোখের রহস্যময়ী দৃষ্টি ও প্রশ্নের অভিব্যক্তিতে কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেল আলতান। কি বলার চেষ্টা করছে মেয়েটা, সে বলল, মানে? অপরাধী মানুষটা যখন আমাদের পরিচিত ও আপন কেউ হয়, তখন আমরা জেনেও এমন ভান করি যেন কিছুই জানি না। ঠিক বললাম তো গোয়েন্দা আলতান? আলতান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলছে মেয়েটা? তবে কি মেয়েটা পদ্ম সরোবরের খনি সম্পর্কে জানে? আলতান সরাসরি প্রশ্নটা করে ফেল। আপনি খনি সম্পর্কে কিছু জানেন? আমি কি জানি না জানি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা আপনি কি জানেন। পেশার সাথে অসৎ হবে না গোয়েন্দা আলতান, মেনে নিন আপনি সবটাই জানেন। ইনিভির উঠে পড়লো। আলতান ডাকলো, কিন্তু ইনিভির আর থামলো না, সোজা বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। আলতানের মাথার ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। কিসব বলে গেল মেয়েটা? মেনে নিন আপনি সবটাই জানেন, এ কথার মানে কি? মেয়েটা বলতে চাইছে সে সব জানে, কিন্তু সে তো কিছুই জানে না, এমনকি কাউকে সন্দেহ পর্যন্ত করতে পারছে না। মেয়েটাকে খুবই রহস্যময় লাগলো। সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে মেয়েটা এই খুনগুলোর সাথে জড়িত। কিন্তু মেয়েটা ইউনাম থেকে আসার আগেই তো পদ্ম সরোবরের লাশ পাওয়া গিয়েছিল। তবে কি মেয়েটা জড়িত না হলেও সব জানে? কঠিন নজর রাখতে হবে মেয়েটার উপর। ইনিভিরের বলা দুটো শব্দ মাথা চাড়াতে উঠেছে আলতানের। শব্দ দুটো হলো পরিচিত ও আপন। মেয়েটার কথা অনুযায়ী খুনি তার পরিচিত ও আপন মানুষ। আলতান শব্দ দুটো নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। তার দৈবাত তার চোখে ভেসে উঠল ওমরের চেহারাখানি। শিউরে ওঠে আলতান, এসব কি হচ্ছে তার সাথে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।